আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যেন নতুন এক অস্থিরতার সূচনা হয়েছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন এই তারেক রহমানের চীন সফর এবং দু দেশের ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেছেন, উই আর ক্লোজলি মনিটরিং দ্য ডেভেলপমেন্টস, উই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস টু সেফগার্ড আওয়ার ইন্টারেস্ট। অর্থাৎ আমরা সব কিছু নজরে রাখছি আর ভারতের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস। এরপর চীনের একটা বার্তা এসছে। ঢাকাস্থিত চীনের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে কোনো বিদেশের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো কথা বলা আমরা মেনে নেব না। আমরা মানে বাংলাদেশের কি স্বদেশ চীন? চীনই তো বিদেশ। তো বিদেশের নাক গলানো ব্যাপারে তোমরা মেনে নেবে না, তোমরা নাকটা গলাবে, এইটাই তো কথা। আর কালকের এই কথার পরেই কিন্তু আবার বাংলাদেশের সংসদে সেখানে আমেরিকার যে 250তম জন্মদিবস আমেরিকার, সেটা পালন করেছে। তো এটা পালন করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা চীনের এই বার্তাটা স্পষ্টতই, অনেকে বলছেন এটা নাকি আমেরিকার দিকে, কিন্তু আমার তা মনে হয় না। চীনের এই বার্তা অ্যাকচুয়ালি হচ্ছে ভারতকে উদ্দেশ্য করে, এবং এর মাথায় আছে কোন কোন জিনিস, সেগুলো হচ্ছে ওই লালমনিরহাট বিমানবন্দর, তারপরে তিস্তা জল প্রকল্প, তিস্তা বাঁধ প্রকল্প, তারপর যে চীন থেকে বিমান কেনা, যুদ্ধ বিমান কেনা, এই সমস্ত। চীনের বার্তাটা কি বলেছে? চীন যে বার্তা আর একটা দিয়েছে সেটা হচ্ছে, চীন বলেছে যে সবাই যেন মনে রাখে, মানে ভারত যেন মনে রাখে নদীর উজানে শুধু ভারত নয়, ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উজানও চীনের নিয়ন্ত্রণে। যেমন তো আছেই, এটা পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানে যে ভারতের সিন্ধু অববাহিকার যে 6টা নদী, তার মধ্যে বোধহয় 3টে হচ্ছে তাদের চীনের তিব্বত থেকে আসছে। তিব্বত তো এখন চীনের দখলে, সুতরাং চীন বলতেই পারে চীনের নিয়ন্ত্রণে তাদের সব নদী। আবার এখানেও ব্রহ্মপুত্র, সেটাও আসছে চীন থেকে, মানে তিব্বত থেকে। তো এই যে চীন বলল যে ভারত যেন মনে রাখে নদীর উজানে শুধু ভারত নয়, ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উজানও চীনের নিয়ন্ত্রণে আছে। এই যে কথাগুলো বললো, এটা কি শুধু কূটনৈতিক বাক্য বিনিময়, নাকি দক্ষিণ এশিয়ায় শুরু হতে চলেছে জল সমেত আর এক কূটনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কয়েকটা জিনিস। যেমন প্রথমে, ভারত আসলে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস বলতে কি বোঝাতে চাইছে, এই কথাটার প্রকৃত অর্থ কি, ভারত কি কি পদক্ষেপ নিতে পারে, চীন কেন নদীর প্রসঙ্গ তুলল, উজানের নদীর প্রসঙ্গ, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি অজান্তেই ভারত চীন ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে দেখা যাক ভারতের বক্তব্য, এই যে বক্তব্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, সেটা কেন এত গুরুত্বপূর্ণ। সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় খুব মেপে ঝুঁকে কথা বলে, প্রত্যেকটা শব্দ মেপে কথা বলে। তাই যখন ভারতের মুখপাত্র বলেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস উইল বি টেকেন, তখন সেটা কেবল একটা আনুষ্ঠানিক একটা
যে একটা সাধারণ মন্তব্য নয়। কূটনীতির ভাষায় এর অর্থ ভারত পরিস্থিতিকে নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন কোনো দেশের কর্মকাণ্ড অন্য দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে প্রভাবিত করতে পারে। এই অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস এটা কি হতে পারে? অনেকেই মনে করেন এর অর্থ যুদ্ধ। আমি তা মনে করি না। ভারত যুদ্ধের কথা এখানে বলেনি, কিন্তু যুদ্ধ ছাড়াও রাষ্ট্রের হাতে অসংখ্য শক্তিশালী অস্ত্র থাকে। আর ভারতের মতো বড় রাষ্ট্র, বাংলাদেশের কাছে তো ভারত অনেক বড়, তো সেই অস্ত্রগুলো কি হতে পারে? এক, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরও বাড়তে পারে। দুই, সীমান্তে আমদানি রপ্তানির ওপর নিয়ন্ত্রণ এবং সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা ভীষণভাবে আরও বড়ভাবে পুশব্যাক সেগুলো হতে পারে। এবং এমনও হতে পারে যে সীমান্ত টোটালি বন্ধও করে দিয়ে দিতে পারে ভারত। তিন, কাস্টমস ও ট্রানজিট ব্যবস্থা কঠোর করতে পারে। চার, কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। পাঁচ, যৌথ প্রকল্পের গতি, যৌথ প্রকল্প অবশ্য বেশিরভাগই বন্ধ রয়েছে, কিন্তু তাহলেও কিছু তো কমে আছে, কিছু চলছে এখনো, ভারত বাংলাদেশে এখনো চলছে কিছু, তো সেই যৌথ প্রকল্পগুলোর গতি কমিয়ে দিতে পারে। এই সবই আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত উপায়। এবার আসা যাক, জল কি ভারতের হাতে একটা কৌশলগত অস্ত্র? এখানে বিতর্ক শুরু। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে গঙ্গা, তিস্তা, ফেনী, যমুনা সহ বহু আন্তঃসীমান্ত নদী। গঙ্গার জল বন্টন চুক্তির মেয়াদ ভবিষ্যতে এই বছরই ডিসেম্বরের সম্ভবত 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এখনো কিন্তু কথাবার্তা শুরুই হয়নি নবীকরণ নিয়ে, নবায়ন নিয়ে, চুক্তি নতুন করে চুক্তি করা নিয়ে কোনো কথা এখনো এগোয়নি। তিস্তা নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি, কথাও চলছে না। তাহলে প্রশ্ন, ভারত কি জলকে কৌশলগত চাপের উপায় হিসেবে ব্যবহার করবে? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই করতে পারে। রাষ্ট্রের হাতে একটা নীতিগত বিকল্প এটা হতেই পারে, কিন্তু বাস্তবে বিষয়টা বেশ জটিল, কারণ এতে একটা আন্তর্জাতিক সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি, পরিবেশ, দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রভাব, এই সব কিছুই জড়িয়ে আছে। তাই এই সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী বলা যাবে না। যদিও বলা যায় যে সম্ভাবনা আছে, বিশেষ করে যে সম্পর্কের যে অবনতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে, তাতে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেয়া যায় না। এবার চীনের পাল্টা বার্তাটা কেন দিল? চীন কেন দিল? ভারত যখন জলের প্রসঙ্গ সামনে আনতে পারে, তখন চীনও একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিল। ভারতও পুরোপুরি উজানের দেশ নয় বলল চীন। এটা কিন্তু কম তাৎপর্যপূর্ণ কথা নয়, কারণ ভারতের বেশ কয়েকটা বড় আন্তঃসীমান্ত নদীর উৎস তিব্বতে, আর তিব্বত আছে চীনের অধীনে, যেমন ব্রহ্মপুত্র, যেমন সিন্ধু, সতলেজ বা শতদ্রু। এর মধ্যে ব্রহ্মপুত্রের সাথে ভারতের পূর্বাঞ্চলের, উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের যোগ। এই নদীগুলোর উৎপত্তি স্থল আজ চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে। অর্থাৎ চীন পরিষ্কার না হলেও ঘুরিয়ে বলে দিল, জল নিয়ে যদি ভূ রাজনীতি শুরু হয়, তাহলে প্রভাব বিস্তারের সুযোগ শুধু ভারতের হাতে নেই, চীনও পাল্টা দিতে পারে। আর চীন যে সেই পাল্টা দেয়াটা শুধু হুমকি হিসেবে দিচ্ছে তা নয়,
চীন বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প তৈরি করছে ব্রহ্মপুত্র নদের ওপর তার নিয়ন্ত্রণাধীন তিব্বতে। ভারত আপত্তি জানিয়েছে, চীন জবাব দেয়নি। মজার ব্যাপার হচ্ছে, চীন যে ভারতের আপত্তিকে গ্রাহ্য করছে না, এতে বাংলাদেশের একটা সংখ্যক মানুষ বেশ পুলকিত। যদিও পুলকের কোনো কারণ নেই, কেননা তিব্বতের হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকটে চেমাইউংডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। চীনে বা তিব্বতে এটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। আবার ভারতে এসে এই ইয়ারলুং সাংপো এই নদীর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র, এবং বাংলাদেশে প্রবেশ করবার পর এটা যমুনা নামে পরিচিত হলো। তার মানেটা কি দাঁড়ালো? যার নাম চাল ভাজা তারে কয় মুড়ি। বাংলাদেশে যেটা ব্রহ্মপুত্র, এই ভারতে যেটা ব্রহ্মপুত্র, বাংলাদেশে সেটাই যমুনা। ভারত ব্রহ্মপুত্রে যদি জল না পায়, চীন যদি আটকে দেয় জল, তাহলে ভারতের যত না অসুবিধে, তার থেকে বেশি অসুবিধে হবে বাংলাদেশের যমুনাও শুকিয়ে যাবে। তবু বাংলাদেশিদের পুলক এজন্যই যে ভারত তো ঘা খেলো, অবধের গোবধে আনন্দ। এরপরে আসা যাক সিন্ধু জল চুক্তিতে। কেন এখানে সিন্ধুর কথাটা নিয়ে আসছি? এই জন্যেই আনছি যে সিন্ধু নদের জল চুক্তি চীনের সাথে তার যোগটা আছে। অনেকেই মনে করেন ভারত চাইলে পাকিস্তানের সিন্ধু জল বন্ধ করে দিতে পারে। আসলে বিষয়টা এত সহজ নয়। 1960 সালের সিন্ধু জল বন্টন চুক্তিতে 6টা নদীকে দুভাগে ভাগ করা হয়। ভারতের জন্য পূব দিকের 3টে নদী, রাভি মানে ইরাবতী, বিয়াস সতলেজ বা শতদ্রু, আর পাকিস্তানের দিকে পশ্চিম দিকে পাকিস্তানের প্রাথমিক ব্যবহারের জন্য 3টে নদী, সিন্ধু, ঝিলম, চেনাব। সবচেয়ে অবাক করার বিষয়টা কি জানেন? এই 6টা নদীতে মোট যত জল আসে তার 80% জল পশ্চিমাঞ্চলের 3 নদীতে, মানে যে 3টে নদী পাকিস্তানের জন্যে ভারত খুলে রেখে দিয়েছে চুক্তি করে। আর দিকে ভারতের যে 3টে নদী আছে পূব দিকে, সেটাতে আছে মাত্র 20% জল। তো এই পূর্বাঞ্চলের নদীগুলোর ব্যবহার এটা ভারত রাখছে। তার মানে পশ্চিমাঞ্চলের নদীতে ভারতের কোনো অধিকার কিন্তু ছিল না এমন নয়। ভারত সেখানে সীমিতভাবে পাচ্ছিল জল, সামান্য গৃহস্থালির ব্যবহার, নির্দিষ্ট শর্তে জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণের অধিকারও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারত এত বড় ছাড় দিয়েছিল সিন্ধুতে পাকিস্তানের জন্য। এখানেই ইতিহাস। 1947 সালের দেশভাগের পর পাকিস্তানের কৃষি প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমের নদীগুলোর উপরে নির্ভরশীল ছিল। ওই সিন্ধু জল নিয়ে সংঘাত হলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারত। তাই বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এমন একটা ব্যবস্থা গড়ে ওঠে যাতে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায়। কিন্তু আজ 60 বছরেরও বেশি সময় পরে ভারতের বহু কৌশলগত বিশ্লেষক প্রশ্ন তুলছেন, ভারত কি খুব বেশি ছাড় দিয়েছিল? এই বিতর্ক চলছে। বাংলাদেশ এই বিতর্কের মধ্যে কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ আজ এমন এক অবস্থানে রয়েছে যেখানে ভারত ও চীন, এই দুই পরাশক্তি, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। পাকিস্তানের কথাটা এজন্যই বললাম, পাকিস্তানের ওদিকে সিন্ধু নদের জল নিয়ে যদি ভারতের সাথে সম্পর্ক পাকিস্তানের আরও খারাপ হয়, ভারত যদি জল না দেয়। প্রসঙ্গত বলি, ট্র্যাক 2 আলোচনা চলেছিল ভারত পাকিস্তানের মধ্যে, যাতে সিন্ধুর জল বিনিময়টা আগের জায়গায় ফিরে যায়। ভারত সেটা মানেনি। চীন সেখানটায় এই চাপটা দিচ্ছে। কিন্তু এইটা যদি ব্রহ্মপুত্রের ক্ষেত্রে হয়, ব্রহ্মপুত্রে চীনের বাঁধ এখনো তৈরি হয়নি। তৈরি হতে এখনো অনেক দিন, অনেক বছর সময় লাগবে। আর বাংলাদেশের তিস্তার জল চাই এখনই।
সুতরাং পাকিস্তানে যদি সিন্ধু অববাহিকার জল নিয়ে ভারত তার জায়গা না ছাড়ে, তাহলে তিব্বত যদি ব্রহ্মপুত্রে যদি বড় কিছু করে, সেটাও ভারতের কাছে বড় কোনো আঘাত কিংবা তার কোনো পড়বে না, ফলাফল তার উপরে আসবে না। সেই জন্যেই সিন্ধু নদের কথাটা এখানে বললাম। দুই পরাশক্তি চীন এবং ভারত দুটোই বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। চীন বিনিয়োগ, অবকাঠামো এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী, আর ভারত নিরাপত্তা, সীমান্ত এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশের গুরুত্ব আরও বেশি অনুভব করছে। আরও বড় ব্যাপার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য সব কিছু বাংলাদেশের বিরাট নির্ভরতা ভারতের ওপর। চীন বলেছে, মজার কথা, 0 ট্যারিফ দিয়েছে বাংলাদেশের ওপর। আরে চীন বাংলাদেশে শুধু রপ্তানি করে, বাংলাদেশ চীনে কিছু রপ্তানি করে না। তো বাংলাদেশ যে চীনে রপ্তানি করবে 0 ট্যারিফ, তাতে লাভটা কি? ওই কিছু চামড়ার জিনিসপত্র হয়তো পাঠাবে, তার বেশি তো নয়। বাংলাদেশের যে মূল যেটা বস্ত্রশিল্প, সেটা চীন নিজেই পৃথিবীর বিভিন্ন দেশকে সাপ্লাই করে, বাংলাদেশ থেকে নেওয়ার তার দরকারই নেই। সুতরাং চীনের কাছ থেকে যে দরকারটা ওই যুদ্ধ বিমান ইত্যাদি অবকাঠামো তৈরি, এই ব্যাপারগুলো নিয়ে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের দরকার বেঁচে থাকার জিনিসগুলো নিয়ে। সুতরাং বাংলাদেশ ভারতকে ছাড়তে পারবে না। ফলে ঢাকার প্রতিটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত এখন দিল্লি ও বেজিং দুটোরই নজরে। বাংলাদেশকে এখন অত্যন্ত সতর্কভাবে ব্যালান্সিংয়ের খেলা খেলতে হবে। বাংলাদেশ যদি মনে করে চীনের ওপরে ভর দিয়ে তারা খুব ভালোভাবে বেড়ে যাবে, উঁচু হয়ে উঠবে, বেঁচে থাকবে, সেটা অত্যন্ত ভুল। এই মুহূর্তে এই জন্যেই ভারত কিন্তু যুদ্ধের ভাষায় কথা বলেনি, কিন্তু ভাষা যেটা ব্যবহার করেছে সেটা কিন্তু খুব কৌশলগত সতর্ক বার্তা সেখানে স্পষ্ট। এবং সেখানটায় যদি নজর না দেয় বাংলাদেশ, চীনা প্রেমে মুগ্ধ হয়ে যদি এগিয়ে চলতে থাকে, তাহলে বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ। এটা বলে দিলাম। জল, বাণিজ্য, বন্দর, করিডোর, বিনিয়োগ, প্রযুক্তি ভূ রাজনীতির অস্ত্রে পরিণত হচ্ছে আজ। বাংলাদেশের জন্য তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চীন ও ভারতের প্রতিযোগিতার মধ্যে নিজের সার্বভৌম স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেটা দেখা। আগামী কয়েক মাসে যদি তিস্তা প্রকল্প, চীনা বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা বা সীমান্ত বাণিজ্য নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসে, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে। এই কূটনৈতিক বাক্যযুদ্ধ আরও তীব্র হতে পারবে, হবেই। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, অনেক সম্ভাবনা নিয়ে আলোচনা করা গেলেও রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ পদক্ষেপ নিশ্চিতভাবে বলা যায় না। বাস্তব সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের, মুখ্যত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, তাদের উপর, কূটনৈতিক আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতির ওপর। ভারত কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তারেক রহমানের দিকে। তারেক রহমান সে হাত ধরেননি। তিনি চীন এবং পাকিস্তানের উপরে নির্ভর করে এগিয়ে চলেছেন। হয়তো পেছনে তিনি ভেবেছেন আমেরিকার সাহায্যও পাবেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া ভালো, আমেরিকা ভারতের সাথেই তার কূটনৈতিক এবং সমস্ত সম্পর্ক ভারতের ওপর নির্ভর করেই চলবে, পাকিস্তানের ওপরেও নয়, চীনের ওপরেও নয়। সুতরাং বাংলাদেশকে ভেবে চিনতে এগোতে হবে চীনের দিকে, পাকিস্তানের দিকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস কি কেবল একটি কূটনৈতিক সতর্কবার্তা, নাকি এটি ভবিষ্যতের অর্থনৈতিক ও কৌশলগত চাপের ইঙ্গিত? আর চীন যে নদী সংক্রান্ত পাল্টা মন্তব্য করল, যে ভারতও যেন মনে রাখে যে সেই একমাত্র উজানের নদী তার নেই, উজানের দেশ নয়, অর্থাৎ ব্রহ্মপুত্রের কথা, এবং পশ্চিমে
সিন্ধুর কথা মাথায় রেখে হয়তো বলেছে চীন। কিন্তু চীনের নদী সংক্রান্ত এই মন্তব্য, এটা প্রতীকী বার্তা নাকি দক্ষিণ এশিয়ায় নতুন জলযুদ্ধের সূচনা? এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।